তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, সমাজ শিখতে আর তোমাদের 6 মাস লাগবে না। সমাজ শিখতে তোমাদের আর 6 মাস লাগবে না বন্ধুরা, এটা তোমরা 6 মিনিটে শিখে যাবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এর আগে আমরা জেনেছি যে পূর্বপদ কোনটি, উত্তরপদ কোনটি। যদি উদাহরণ দিয়ে বলতে হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি, দেখো ঝড় বৃষ্টি, এখানে ঝড় ও বৃষ্টি, এখানে ঝড় পূর্বপদ, বৃষ্টি হচ্ছে কি পরপদ। হ্যাঁ, সেরকমভাবেই আরও অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তো আমরা জানবো। দেখো দ্বন্দ্ব সমাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, দ্বন্দ্ব সমাস দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি, এটা তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো সেইগুলো অবশ্যই দেখো। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে বহুব্রীহি সমাস, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অব্যয়ী সমাস, অব্যয়ভাব সমাস। অর্থাৎ এই যে তিনটি সমাস আমি তোমাদেরকে দাগ দিলাম, এই তিনটি সমাসের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা জানছি। দেখতে পাচ্ছ দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থটাই প্রাধান্য থাকবে। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি, এখানে দেখো যদি দুটো পদ আমরা দেখি তাহলে ঝড় ও বৃষ্টি, এখানে ঝড়টার একটা অর্থ রয়েছে, বৃষ্টিটার একটা অর্থ রয়েছে, তাহলে এখানে দুটো পদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তোমরা দেখতে পাচ্ছ উভয় পদের অর্থটা কিন্তু এখানে প্রাধান্য পাবে। কিন্তু বহুব্রীহি সমাসের ক্ষেত্রে এটা হবে না। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে অন্য একটা অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ ধরো আমি বলতে চাইছি যে ধরো নীলাম্বর, তো এটা কি হবে? নীল অম্বর জার। দেখো নীল অম্বর জার, এটা যদি আমরা দেখি এখানে নীল অম্বর জার, এখানে পূর্বপদ নীল রয়েছে, হ্যাঁ, অম্বর রয়েছে, তারপর জার রয়েছে পরপদ, তাহলে এখানে এটা ভেঙে কিন্তু একটা অন্য অর্থ হয়ে যাচ্ছে, নীলাম্বর হয়ে যাচ্ছে। ভাবতে পারি যেমন গৌর অঙ্গ জার, এখানে গৌরের প্রথম পদ রয়েছে, অঙ্গটা অঙ্গ যার এইগুলো পরপদ রয়েছে, তাহলে এইটার অর্থ কোনো থাকছেই না, একটা আলাদা অর্থ হয়ে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে এই বহুব্রীহি সমাস। এবং অব্যয়ী সমাস কোনটা সেটা কিন্তু জানবো যে এটা কিন্তু পরপদের অর্থটা কিন্তু থাকছে না, এটা কিন্তু পূর্বপদের অর্থটাই প্রাধান্য থাকবে। তোমাদের উদাহরণ যদি বলতে চাই যে অব্যয়ী সমাস কোনটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে উপজেলা, এখানে ওই উপটা অর্থাৎ ক্ষুদ্রটারই অর্থটা প্রাধান্য পাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পূর্বপদের অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা জানলাম এই যে তিনটি সমাস, এই দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থটা প্রাধান্য থাকবে, বহুব্রীহি তৃতীয় একটা পদের অর্থটা প্রাধান্য থাকবে, এবং অব্যয়ভাব সমাসের পূর্বপদের অর্থটা প্রাধান্য থাকবে। এরপর আমরা যে বাকি চারটা তোমরা দেখতে পাচ্ছ সমাস রয়েছে, কর্মধারয় তৎপুরুষ, হ্যাঁ, দ্বিগু আর প্রাদি, এইগুলোর পরপদের অর্থটা প্রাধান্য পাবে। আমরা একে একে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে উদাহরণ, দেখো ঝড় বৃষ্টি, এখানে ঝড় ও বৃষ্টি, এখানে দেখো যদি আমরা এটাকে ভাঙি তাহলে ঝড় ও বৃষ্টি, ওখানে ঝড় হচ্ছে পূর্বপদ, বৃষ্টি হচ্ছে পরপদ। অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ এই দুটো অর্থে প্রাধান্য পাচ্ছে, তাই এইটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। অর্থাৎ আমরা প্রথমে জেনেছি যে উভয় পদের যদি অর্থ প্রাধান্য পায় তাহলে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। যেমন চা বিস্কুট, এখানে চা ও বিস্কুট, এখানে দুটো পদেরই অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বাবা মা, এখানে দেখো বাবা বাবা প্রথম পদ এবং মা পরপদ, তাহলে এখানে দুটো পদেরই অর্থটা প্রাধান্য পাচ্ছে, তাই এটা দ্বন্দ্ব সমাস। সেরকম অনেক উদাহরণ আছে, ভাই বোন বলো, পশু পাখি বলো, সেখানে পশু পাখি দুটো পদেরই অর্থটা প্রাধান্য পাচ্ছে। বুঝতে পেরেছো? এবার দেখো বহুব্রীহি সমাস কোনগুলো, যেটা একটা অন্য একটা অর্থ প্রকাশ পাচ্ছে সেটাই। দেখো গায়ে হলুদ, আমরা কি গায়ে গায়ে হলুদ, তোমরা দেখতে পাচ্ছি একটা আলাদা অর্থ এখানে ফুটে উঠবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো এরকমভাবে যখন আমাদের অপশানে থাকবে সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলবো। অর্থাৎ অন্য একটা অর্থ, তোমরা দেখতে পাচ্ছ গায়ে হলুদ, এখানে এটা অর্থটা থাকবে না, আলাদা একটা অর্থ তৈরি হবে। হাতে ঘড়ি, আমরা কি হাতে হাতে ঘড়ি, এটা হাতের যদি ঘড়ি থাকতো তাহলে ঠিক হতো কি এটা, কিন্তু হাতে ঘড়ি দেওয়া আছে, দেখো এটা একটা আলাদা অর্থ একটা প্রকাশ করবে। সেরকম যদি আরও বলি আপনাদেরকে, যদি বলি ঘরে মুখ যার, আপনারা কি বলবেন? ঘরমুখো। বুঝতে পেরেছি? তাহলে এখানে ঘরে মুখ যার, এখানে এই যে ঘরে মুখ যার, এখানে ঘরে একটা পূর্বপদ, মুখ যারটা পরপদ, তাহলে এখানে একটা আলাদা অর্থ প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে ঘরমুখো। বুঝতে পেরেছো? তো এরকম ধরনের সেটা যখন থাকবে উদাহরণে, তখন আপনারা বলবেন সেটা বহুব্রীহি সমাস। এবং প্রাদি সমাস, অব্যয়ভাব সমাস কোনটা হবে? যখন পূর্বপদের অর্থটা প্রাধান্য পাবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে উপজেলা, এখানে উপজেলার এই উপ মানে হচ্ছে ক্ষুদ্র, এই ক্ষুদ্র এই তাহলে এই পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে। আমরা যদি ওটা যদি না দিয়ে দিই তাহলে কিন্তু অর্থটা আমরা পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তো আমরা তিনটি সমাস জানলাম, এই তিনটি সমাসের যদি আমরা একটুকু রিক্যাপ করার চেষ্টা করি তাহলে দেখো সেটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের উভয় পদের অর্থটা প্রাধান্য পাবে,
আর বহুব্রীটা তার সম্পূর্ণ উল্টোটা। তোমাদের কোশ্চেন দিতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটাকে বলবো, তো সেটা হচ্ছে বহুব্রী সমাস। কারণ বহুব্রী সমাসে ওই যে পূর্বপদ উত্তরপদ যাই বলো না কোনো এই কোনোটিরই অর্থ কিন্তু প্রাধান্য থাকছে না। হ্যাঁ, কিন্তু দ্বন্দ্ব সমাস কি হচ্ছে দুটো অর্থের কিন্তু, অর্থাৎ দুটো পদের কিন্তু অর্থটা প্রাধান্য থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দ্বন্দ্ব, বহুব্রী এবং প্রাদি এই সবগুলোরই কিন্তু, সরি প্রাদি নয়, অব্যয়ী, এই সবগুলোর কিন্তু পূর্বপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে বলা যাবে না। কারণ অব্যয়ের পূর্বপদ যাচ্ছে, বহুব্রীর পূর্বপদ যাচ্ছে না, পরপদও যাচ্ছে না। একেবারে তৃতীয় নম্বরে আলাদা একটাই পদ তৈরি হবে, সেটার অর্থটা প্রাধান্য থাকবে। এখানে দ্বন্দ্ব সমাস কিন্তু দুটো পদেরই অর্থটা প্রাধান্য থাকবে। এবার আমরা জানবো কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি এই সমাসগুলার পরপদের অর্থটা প্রাধান্য থাকবে। তো এইগুলো আমরা এবারে জানবো। তো দেখো কীভাবে জানছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পরপদ প্রধান, তাহলে কটি সমাস আছে? 4টি সমাস। আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যেমন দেখো আমরা নিজ দিক থেকে আলোচনা করছি। এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লিখেছি প্রভাত, এইখানে দেখো প্র অর্থাৎ একটা উপসর্গ যুক্ত রয়েছে প্রথমের সাথে। তোমরা দেখতে পাচ্ছ এই যে পর, এটা উপসর্গ রয়েছে এটা প্রথম পদের সাথে, তাই এটাকে আমরা প্রাদি সমাস বলবো। কারণ আমরা জেনেছি যে প্রাদি সমাসের ক্ষেত্রে কি হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর প্রাদি সমাসের কি হচ্ছে দেখো, উপসর্গ যুক্ত থাকবে। আর তোমরা দেখতে পাচ্ছ পরপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে কি রয়েছে, প্রভাত, অর্থাৎ এই যে পরপদের অর্থটা কিন্তু প্রাধান্য পেয়েছে এবং একটা উপসর্গ যুক্ত রয়েছে তাহলে এটা আমরা প্রাদি সমাস বলবো। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার আমরা দেখো চৌরাস্তা, তোমরা দেখতে পাচ্ছ এখানে চৌরাস্তা, তো এখানে দেখো পরপদের অর্থটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার একটা অর্থ রয়েছে। এবার চো মানে আমরা জানি 4, তাহলে অর্থাৎ সংখ্যা যদি থাকে, হ্যাঁ, তাহলে এবং তার সাথে যদি পরপদের অর্থটা প্রাধান্য পায় তাহলে তখন তাকে দ্বিগু সমাস বলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপদের অর্থটা প্রাধান্য পাবে এবং তার সাথে যদি সংখ্যা থাকে তাহলে তাকে আমরা দ্বিগু সমাস বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন দ্বিগু সমাসের উদাহরণগুলো। সেরকম সপ্তাহ থাকবে, দেখতে পাচ্ছি সপ্তাহ এখানে 7-এর একটা সংখ্যার ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এরকমভাবে দ্বিগু সমাস আপনারা বলতে পারবেন। এবার দেখো চা বাগান আর সিংহাসন, এই যে দুটো উদাহরণ আছে, এই দুটো উদাহরণের সাথে আমরা জানবো। তো দেখো চা বাগান, চায়ের বাগান, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভক্ত যুক্ত করা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ চায়ের সাথে বিভক্তি যুক্ত করা হয়ে যাচ্ছে, চায়ের বাগান, তাই এটা আমরা তৎপুরুষ সমাস বলবো। কারণ আমরা দেখেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে পরপদের অর্থটা প্রাধান্য পাবে, তার সাথে সাথে পূর্বপদে কিন্তু বিভক্তি যুক্ত হবে, তাকে আমরা তখন তৎপুরুষ বলবো। যেমন লোক দেখা, লোককে দেখা, বুঝতে পারছি। তো এরকম যেখানে লোককে, এখানে কে বিভক্তি ওই পূর্বপদের সঙ্গে রয়েছে, তাই তাকে আমরা তৎপুরুষ সমাস বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এবার সিংহাসন দেখো, এটা এখানে কিন্তু পূর্বপদে কোনো যোগ যুক্ত রয়েছে না। তোমরা দেখতে পাচ্ছি এখানে যুক্ত করা যাবেন যে সিংহের আসন কোনোদিনও বলিনি আমরা। হ্যাঁ, তো সিংহাসন, তাহলে এখানে এটা পূর্বপদের সাথে কোনো যুক্ত করা যাচ্ছে না, তাই এটা কর্মধারয় সমাস হবে। এখানে কিন্তু যুক্ত করা যাচ্ছে চায়ের বাগান, তাহলে এটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাস। এবং প্রাদি সমাস কীভাবে চিনবে, উপসর্গ থাকবে প্রথম পদের সাথে। এবং দ্বিগু সমাস কীভাবে চিনবে, সেটা হচ্ছে সংখ্যা থাকবে পরপদ, তার সাথে সাথে কী থাকবে, পরপদের অর্থটা তো প্রাধান্য পাচ্ছে এই 4টে সমাসেরই, তার সাথে সাথে কিন্তু এই দ্বিগু সমাসে কী হচ্ছে, সংখ্যা থাকছে, প্রাদি সমাসে একটা উপসর্গ থাকছে এবং তৎপুরুষ সমাসও কিন্তু একটা উপসর্গ থাকছে। কার সাথে, সরি উপসর্গ বলা যাবে না, বিভক্তিযুক্ত থাকছে পূর্বপদের সঙ্গে। এবং কর্মধারী সমাজকে আপনারা কীভাবে চিনবেন, এখানে কোনো বিভক্তি যুক্ত থাকবে না। বুঝতে পেরেছ? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আমরা আরেকবার রিক্যাপ করার চেষ্টা করছি, অর্থাৎ একদম গল্পের মতো মনে রাখবো। দেখো আমরা জানি উভয় পদের অর্থটা কোন সমাসে প্রাধান্য থাকবে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে। তোমরা দেখতে উদাহরণ আমরা আপনাদেরকে বলে দিলাম। এবং বহুব্রী সমাসে সেখানে কিন্তু একটা আলাদাই অর্থ প্রকাশ করবে। অর্থাৎ আপনাদেরকে কোয়েশ্চেন করতে পারে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস, সেটা হচ্ছে বহুব্রী সমাস। হ্যাঁ, এরপর প্রাদি সমাসের সেটা পরপদের, সরি অব্যয়ী সমাসের এটা পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাচ্ছে, তাহলে পূর্বপদের অর্থটা অব্যয়ীর প্রাধান্য পাচ্ছে। এবার দেখতে পাচ্ছ, এবার আমরা জানবো কি যে কর্মধারী সমাস। তো কর্মধারী সমাসে কিন্তু এখানে কোনো
কোনো বিভক্তি যুক্ত করা যাবে না। যেমন সিংহাসন, এখানে সিংহ চিহ্নিত আসন, এখানে কোনো বিভক্তি পূর্বপদ বা পরপদের সাথে যোগ করা যাবে না। এখানে তারপর দেখছি তৎপুরুষ সমাস, সেখানে কিন্তু কীভাবে চিনব, পরপদের অর্থটা প্রাধান্য পাবে, তার সাথে সাথে কিন্তু এখানে বিভক্তি যুক্ত থাকবে। সেটা কার সাথে থাকবে? পূর্বপদের সাথে থাকবে। যেমন লোককে দেখা, এখানে লোককে, এখানে ওই লোকের সাথে কে বিভক্তি যুক্ত হয়েছে, তাই আমরা নিমিষে বলতে পারবো এটা তৎপুরুষ সমাস। আর দ্বিগু সমাস কীভাবে চিনব, সেখানে পরপদের অর্থটা প্রাধান্য পাবে, তার সাথে সাথে সেখানে একটা সংখ্যার ব্যাপার থাকবে, তাকে আমরা তখন দ্বিগু সমাস বলে দেব। আর কি প্রাদি সমাস কি বলবো, পরপদের অর্থ তো প্রাধান্য পাবে, তার সাথে সাথে কিন্তু উপসর্গ থাকবে পূর্বপদের সাথে, পূর্বপদে, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে, তো আমরা যদি বলতে চাই এখানে পরপদের অর্থ কটি সমাস রয়েছে, সেটা হচ্ছে 4টি সমাস, প্রাদি সমাস, তারপরে দ্বিগু সমাস, তারপরে তৎপুরুষ সমাস, তারপরে কর্মধারয় সমাস। এই 4টি সমাসের কিন্তু পরপদটা প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, এবং আর যে দ্বন্দ্ব সমাস বলো সেটা উভয় পদে অর্থটা প্রাধান্য পাচ্ছে, এবং বহুব্রীহি সমাস বলো সেটা আলাদা একটা অর্থ প্রাধান্য পাচ্ছে, এবং অব্যয় সমাস তো আপনাদেরকে বলে দিলাম যে পূর্বপদটা প্রাধান্য পাচ্ছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরে গেছেন। যদি না বুঝতে পারো কমেন্ট করতে পারো, কিন্তু আরও আমরা ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।